সলিল চৌধুরীর জন্মশতবর্ষ শুরু হয়ে গেছে। তো আমার সঙ্গে রয়েছেন দেবজ্যোতি মিশ্র, শিষ্য বলো তুমি ওনার, তাই তো নিজেকে? তো আজকে দু কথা শুনবো তোমার কাছ থেকে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সলিল চৌধুরী কিন্তু আমাদের সবার, মানে যিনি আমাকে ক্যামেরায় নিচ্ছেন, মানে ক্যামেরায় আমার ছবি তুলছেন, আপনি বলছেন, এই মাইক্রোফোন দিয়ে কথা যাচ্ছে, এবং সামনে যারা মানুষরা রয়েছেন আপনারা, প্রতিটি মানে একটা স্টেশনারি দোকানে, একটা মুদি দোকানে একজন যিনি বসে আছেন, যিনি আহ, আহ কি বলবো, যিনি আহ, সেলাই কলেজ সেলাই করছেন, মালতীবালা বিদ্যালয়ের, মানে জয় গোস্বামীর কবিতার মালতীবালা বিদ্যালয়ের চারিধারে যারা গান করে গুনগুন করে এককালি গেয়ে দিলেন, তারা সবাই সলিল চৌধুরী একই রকম ভাবে। আমি হয়তো মিউজিশিয়ান বলে আমি কিছু জিনিস এক্সপ্লেন করতে পারি, কিন্তু সেইটা কিন্তু বড় কথা নয়। গান, সলিল চৌধুরীর গান সর্বসাধারণের গান, মানুষের গান, শ্রমজীবী মানুষের গান, এইটা কিন্তু একটা বড় ব্যাপার। তো আমার মনে হয় যে সলিল চৌধুরীর গান বছরের পর বছর বেঁচে থাকবে সাধারণ মানুষের গান, এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষই সব। এবং মানে তুমি তাকে কিভাবে মনে করলে, আমি কি বললাম এখন কথাটা, এটা খুব জরুরি নয়। জরুরি হচ্ছে তার আলোচনা আমার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা বলবে আরো 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 100 বছর পর। একজন শিল্পীর শেষ পর্যন্ত ঠাঁই হয় সময়ের কাছে, কালের কাছে। এই কালের কাছে কিভাবে যে কার ঠাঁই কেমন ভাবে হবে। সলিল চৌধুরী যখন 85 বছর, মানে এক একটা গান আছে যে 80 বছর পেরিয়ে গিয়েছে, 85 বছর পেরিয়ে গিয়েছে, ভাবতে পারা যায় ও গানটার জন্ম হয়েছিল এবং 85 বছর পেরিয়ে গেছে। মানে সলিল চৌধুরীর শতবর্ষ হচ্ছে সলিল চৌধুরীর গানের 85 বছর। এইটা আমার কাছে মনে হয় যে, এটা আমার কাছে খুব ম্যাজিক্যাল লাগে। এরকম ভাবে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে যে বলছিলাম না যে একজন কম্পোজার মারা গেছেন, সেখানে দাঁড়িয়ে স্যালিন কিরকম ভাবে আস্তে 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 ইতিহাসের একটা অংশ হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু প্রকোফিয়েভের মিউজিক না শুনলে পরে সারা পৃথিবীর মডার্ন কন্টেম্পোরারি মিউজিককে বুঝতেই পারা যায় না। এই যে কথাগুলো আমি বলি যে সলিল চৌধুরী, যিনি আমাকে এই প্রকোফিয়েভ, বেটোফেন, মোৎসার্ট এদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি রাত্রিবেলা ক্লান্ত হয়ে এসছেন এবং অনেক ক্লান্তির পরেও দাঁড়িয়ে একটা রেকর্ড তার ছাত্র সম, শিষ্য সম, সন্তান সম সন্তানকে শোনান, যে শোন। এটা আমার মনে হয় যে এটা ইনক্রেডিবল জিনিয়াসের সম্ভব, যিনি চান তার পরবর্তী প্রজন্ম তৈরি হোক। আমি তৈরি হতে পারিনি, সেটা আমার অক্ষমতায়, কিন্তু সলিল চৌধুরী তার চেষ্টা করে গিয়েছেন এবং তোমাদের প্রত্যেককে তৈরি করছেন। মানে তুমি যে আজকে ইন্টারভিউটা নিচ্ছ, তুমি দেবজ্যোতি মিশ্রের ইন্টারভিউ নিচ্ছ না, তুমিও পার্টিসিপেন্ট এই ইন্টারভিউটার মধ্যে একই রকম ভাবে। যিনি ক্যামেরায় রয়েছেন তিনিও পার্টিসিপেন্ট, এবং যিনি যারা দেখছেন তারাও একই রকম ভাবে পার্টিসিপেন্ট। আপনারা সলিল চৌধুরীর গানকে কি করে সলিল সঙ্গীত হয়ে উঠবে, উনি তো বলে যাওয়ার মতো মানুষ ছিলেন না, উনি বলবেন না কখনো, উনি বলবেন না। উনি এই বেঁচে থাকাটাকে জীবন উজ্জীবনের মধ্য দিয়ে কাটিয়েছেন। নিজের ভেতরে কোনোদিন একটা শ্যাওলা জমা হবে সেটা উনি জাননি, তাই উনি পৃথিবীর গাড়িটা থামাও কথাটা বলতে পারেন, যে এই গাড়িটা, এই পৃথিবীর গাড়ি মানে আমারই মধ্যে যে গাড়িটা চলছে, আমার যে আগের মুহূর্ত থেকে আমি পরের মুহূর্তে যেন আমি ট্রান্সেন্ড করতে পারি, এইটা আমার মনে হয় বড় মুহূর্ত। 8 থেকে 80 জন গান, মানে 8 থেকে 100 তাদের জন্য গান বেঁধেছেন। এক যে ছিল মাঝি থেকে আরো কত 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 গান, মানে এটা জাস্ট আলোচনা, প্রশ্ন নেই আপনার কাছে কোনো আমার। তো সেই সব নিয়েও যদি আপনার কথা। আমার মনে হয় যে একজন বড় শিল্পী, খুব বড় শিল্পী যিনি, তিনি আসলে শেষ পর্যন্ত সমস্ত মানুষের জন্য কাজ করেছেন। এইটা আমার কাছে এইটাই মনে হয়েছে যে আমার, যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং তিনি সবার জন্য কাজ করে যান এবং সমস্ত বয়সের জন্য, এবং 8 থেকে 80 নয়, 80-র মধ্যেও একটা 8 লুকিয়ে থাকে। সুতরাং 80-র মধ্যেও যে 8টা লুকিয়ে আছে, সেই 8-এর জন্য তৈরি করছে। অনেক সময় শুনেছি অনেকের কাছ থেকে বিভিন্ন ইন্টারভিউর দৌলতেই ওনাকে ভয় পেতেন অনেক মিউজিশিয়ানসরা আসলে একটা শ্রদ্ধাপূর্ণ সমীহক, এবং যেটা হচ্ছে যে মিউজিশিয়ানসরা যেহেতু মিউজিশিয়ানসদের একটা অসাধারণ সমস্ত বাজাতেন, তাই আমার মনে হয় যে
সেগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হ্যাঁ, সো হ্যাঁ, মাচ। ভালো থাকবেন। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।